আমরা অনেক সময়ই এমন অনেক মানুষকে দেখি যাদের হাতে বা গলায় তাবিজ থাকে, কিন্তু আপনারা কি কখনো এরকম শুনেছেন যে কোনো মানুষকে তাবিজ খেতে দেয়া হয়েছিল? মানে গায়ে তাবিজ ধারণ করা বা পরা সেটা কিন্তু একরকম, কিন্তু তাবিজ খেয়ে নেওয়া বা খেতে দেওয়া এই বিষয়টা কি কখনো আপনারা শুনেছেন? যদি না শুনে থাকেন, আজকের এই ঘটনাটা একদম মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা, আর আশা করি আপনারা এরকম ঘটনা এর আগে শোনেননি, এবং এই ঘটনাটা আপনাদের শোনার পর আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আর তবে তার আগে একটা কথা বলিনি, আপনারা অনেকেই অনেক রকমের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা অনেক অনেক আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু কোনো রকম কোনো অনুবাদ করা বা অন্য কোনো ঘটনাকে জাস্ট বাংলায় অনুবাদ করে আপনারা পাঠাচ্ছেন, এরকম ঘটনা দয়া করে পাঠাবেন না। কারণ আমরা এই চ্যানেলে শুধুমাত্র সত্যি ঘটনা, যার যার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো থাকে সেগুলোই শুধু শেয়ার করে থাকি। আর যদি সম্ভব হয় সেই ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। তো চলুন এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা মেদিনীপুর থেকে সুনীল বাবু ইমেল করে পাঠিয়েছেন। প্রথমে আমি ওনার সম্পর্কে এবং এই ঘটনার আগের কিছু কথা আমি আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো সুনীলবাবু প্রথমে নিজের সম্পর্কে কিছু বলেছেন, তো সেটা আমার মনে হয় ঘটনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো সে বিষয়ে আপনাদেরকে আগে কিছু কথা বলে নিই। উনি হচ্ছেন এমন একজন মানুষ, তিনি আর 5টা সাধারণ মানুষের থেকে একটু আলাদা। মানে ওনার সিক্স সেন্স অনেক বেশি। যেমন উনি কোনো একটা কিছু সংসারে ঘটার আগে, তার মাস কয়েক আগে থেকে উনি সেটার একটা গ্লিমস পেয়ে যান। উনি আস্তে আস্তে বুঝতে পারেন যে কী ঘটতে চলেছে বা কী হতে পারে, এবং সেটা কিন্তু অদ্ভুতভাবে, যেটা উনি হয়তো মাস 3 মাস 4 আগে চিন্তা করেন যেটা এরকম হতে পারে, অদ্ভুতভাবে তার কোনো সিমটমস না থাকলেও ঠিক 3-4 মাস পরে সেটাই কিন্তু ঘটে যায়। প্লাস কোনো একটা জায়গায় ধরুন উনি গেছেন, সেই জায়গাটা উনি এর আগে কখনো যাননি। হঠাৎ করে ওনার মনে হয় যে জায়গাটার মধ্যে এই একটা জিনিস থাকতে পারে, এই জায়গাটায় এরকম কিছু একটা হতে পারে। খুব অদ্ভুতভাবে উনি হয়তো সেই জায়গা সম্পর্কে কিছু সেরকম জানেনও না, প্রথমবারের জন্য উনি গেছেন। উনি ঘুরতে খুব ভালোবাসেন, যেটা উনি লিখেছেন ইমেলে। তো সেখানে গিয়ে হয়তো সেরকমই কিছু উনি দেখতে পেলেন, সেরকমই কিছু ওনার সাথে ঘটলো। এরকম অদ্ভুত অদ্ভুত বিষয় কিন্তু ওনার সারা জীবনে অনেকবারই ঘটেছে। তো আজকে উনি দুটো ঘটনা ইমেল করে পাঠিয়েছেন, দুটো ঘটনাই কিন্তু বেশ ভয়ের। তো দুটো ঘটনা যদি আমি আজকে এখন বলতে যাই তাহলে এপিসোডটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমি একটা ঘটনা বলবো, তো অন্য কোনো দিন আমি আর একটা ঘটনাও আপনাদেরকে বলবো। তো এই যে ছোট ছোট বিষয় ওনার মনে হন্ট করেন এবং অদ্ভুতভাবে সেই বিষয়টা হয়ে যায়, এটা কিন্তু ওনার সাথে ছোটবেলা থেকেই হতো। এবং প্রথম প্রথম উনি এই বিষয়টাকে না অতটা পাত্তা দিতেন না। উনি ভাবতেন যে হয়তো এটা কোনো কোইন্সিডেন্স হবে, হয়তো উনি সেরকম কিছু ভাবছিলেন, হয়তো সেখান থেকে জাস্ট হয়ে গেছে, এটার সাথে অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু উনি যত আস্তে আস্তে বড় হয়েছেন, উনি বুঝেছেন যে ওনার যে চিন্তা ভাবনা সেটা আর 5টা সাধারণ মানুষের থেকে একটু হলেও আলাদা। উনি কোনো একটা জায়গায় গিয়ে বা কোনো একটা বাড়িতে, হয়তো গৃহপ্রবেশ হচ্ছে সেই বাড়িতে, হঠাৎ করে যাওয়ার পরে ওনার মনে হয়েছে একটা দুটো বাড়িতে যে বাড়িটা ঠিক নেই, বা বাড়িটা যে জমির উপরে সেই জমিটা ঠিক নেই। তারপর হয়তো 1-2 বছর পরে উনি শুনেছেন যে সেখানে একটা কোনো এমন ঘটনা ঘটেছে যে ঘটনাটা ঘটার কিন্তু কোনো কারণ ছিল না। হঠাৎ করেই সেখানে একটা এরকম অঘটন ঘটে গেছে।
এরকম ছোটোখাটো নানান জিনিস কিন্তু উনি বুঝতে পারেন। আচ্ছা, তো উনি লিখেছেন ওনার বর্তমানে বয়স হচ্ছে 54। তো ওনার যে ঘটনাটা আমি প্রথমে আজকে যে ঘটনাটা আপনাদেরকে বলবো, হয়তো এই ঘটনাটা বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে, তো যদি সময় থাকে আমি দ্বিতীয় ঘটনাটাও বলবো। তো প্রথম যে ঘটনাটা সেটা ঘটেছিল তখন উনি ছোট ছিলেন। এবার ব্যাপার হচ্ছে যে ওনার বাবা ছিলেন একজন স্কুল টিচার। তো ওনাদের বাড়ি ছিল মেদিনীপুরে। এবার ওই মেদিনীপুরেই ওনার মামা বাড়ি, মেদিনীপুরেই ওনার বাবার স্কুল, ওনার নিজের স্কুল, সমস্ত কিছুই মেদিনীপুরে এলাকাতেই ছিল। এবার ওনার না ছোটোবেলা থেকে ঘুরতে খুব ভালোবাসতেন, কিন্তু বাড়ি থেকে তো ওভাবে ঘুরতে নিয়ে যাওয়া হতো না। আমি আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি, তখন উনি ক্লাস 5-6-এ পড়ে। তো বুঝতেই পারছেন এখন ওনার বর্তমান বয়স হচ্ছে 54। তো ওনার 5-6-এ যখন পড়েন তখন মানে সমাজটা কীরকম ছিল, তখন আশেপাশের পরিবেশটা কীরকম ছিল, এতটা তো অ্যাডভান্স ছিল না, তো অনেকটাই রিমোট ছিল। আর ওনাদের বাড়ি ছিল একটা মোটামুটি খুব গণ্ডগ্রাম বলা যায় না, কিন্তু মানে রুরাল এরিয়া টাইপের ছিল। এবং সেখানে প্রচুর মানুষের কিন্তু কাঁচা বাড়ি ছিল, আর এত বেশি পাকা বাড়ি, দোতলা বাড়ি ওনাদের ওখানে একটাও তখন ছিল না। আর একটু যাদের সামর্থ্য ছিল, যারা একটু অভিজাত ছিল, তাদের হয়তো ওই ছোট ছোট একতলা বাড়ি ছিল। এবং প্রচুর গাছগাছালি, প্রচুর পুকুর, মানে একটা সুন্দর সৌম্য শান্ত পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশ বলতে এখন আমরা যেরকম বুঝি, তখন কিন্তু মানে মেদিনীপুরের প্রচুর জায়গায় ওরকমই ছিল। মাঠ ঘাট, প্রচুর প্রচুর ফাঁকা জমি, প্রচুর গাছপালা, এরকম। তো ছোটোবেলা থেকে ওনার এর মধ্যেই বড় হয়ে ওঠা। কিন্তু ছোট থেকে ওনার না মানে সুনীলবাবুর ঘুরতে খুব ভালো লাগতো। তো কেউ যদি ওনার পাশে এসে কোনো ঘোরার গল্প করতো বা ঘোরার কথা বলতো, ওনার খুব ভালো লাগতো। এবং উনি মনে মনে ভাবতেন যে আমি কেন ঘুরতে যাই না একটু। তো ছোট মানুষ, তো উনি মনে মনে এই সমস্ত যে চিন্তা করতেন, উনি ওনার ঠাকুমাকে খুব বলতেন, কারণ ঠাকুমা ওনাকে খুব ভালোবাসতো। এবং বাড়িতে সবাই বিভিন্ন কাজে থাকতো। ওনার বাবা যিনি ছিলেন সুনীলবাবুর, তো তিনি সারাদিন স্কুলে ছাত্র পড়াতেন, তারপরে বিভিন্ন জায়গায় উনি পড়াতে যেতেন। তো উনি পুরো সময়টাই সংসারের জন্য খাটতেন। এবং তারপরে রাতের বেলা যখন উনি বাড়ি আসতেন, বাড়ি ফেরার পরে উনি নিজের যেটুকু যা কাজকর্ম ছিল, নিজেও প্রচুর পড়াশুনো করতেন, তো উনি শুয়ে পড়তেন। ফলে মনের যা আর কি কথাবার্তা সব কিছুই কিন্তু সুনীলবাবুর ঠাকুমাকে ঘিরে ছিল। আর ওনার মাকেও উনি বলতেন, কিন্তু মাও সারাদিন কাজকর্মে খুব ব্যস্ত থাকতেন সংসারে। তো মায়ের সাথেও যতটুকু কথা হতো তার থেকেও বেশি কথা হতো ঠাকুমার সাথে। তো এইভাবে ওনার জীবন আস্তে আস্তে চলছিল, উনি ছোট থেকে বড় হচ্ছিলেন। এবার উনি না মানে সব স্কুলের যে বন্ধু বান্ধব যে ছিল, সেই স্কুলে সিনিয়র যে দাদারা ছিল, তো সবার মুখে হঠাৎ করেই শুনলেন যে ট্রেন বলে একটা জিনিস হয়, এবং সেই ট্রেনে করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এবার ওনার তো খুব ট্রেন দেখার শখ, যে ট্রেন কীরকম হয়। তার আগে উনি সেরকম কোথাও যায়নি, মানে ওনাদের আত্মীয় স্বজন বলুন সবাই হচ্ছে ওই মেদিনীপুরেরই আশেপাশের আর কি এলাকায় থাকে। তো একদিন কি হলো, স্কুল থেকে উনি বাড়ি না ফিরে ওই ওনাদের স্কুলের যে দুটো বড় দাদার সাথে রেল লাইন দেখতে যায়। রেল লাইন কীরকম হয়, প্ল্যাটফর্ম কীরকম হয়, ট্রেন কীরকম হয়, এটা দেখতে যাওয়ার ওনার একটা খুব শখ ছিল। তো স্কুল থেকে ফেরার পথে উনি বাড়ি না এসে সেই দুটো সিনিয়র দাদার সাথে রেল লাইন দেখতে যান। এবার রেল লাইন দেখে তো ওনার খুব ভালো লেগেছে, এরকম একটা লোকাল ট্রেন আসছিল, সব দেখেছে, ওনার খুব ভালো লেগেছে। এবার ভালো তো লেগেছে, কিন্তু বাড়িতে যেহেতু জানে না, তো খোঁজ পড়ে গেছে যে ছেলে এখনও স্কুল থেকে ফেরেনি। তো উনি যখন বাড়িতে এসেছেন, ওনার সবাই জিজ্ঞেস করছে যে কি এত স্কুল কখন ছুটি হয়ে গেছে, এত দেরি করে কেন এলি। তো ওনার খুব ভয় লেগে গেছে যে বাড়িতে এবার কী বলবো, সত্যি কথা বললে যদি বকা খাই। তো ওনার মা যখন ওনাকে জিজ্ঞেস করেছে যে তুই কোথায় গেছিলি বল, তো উনি না মিথ্যে কথাটা বলতে পারেনি। তো উনি বলেছে যে আমি এরকম ট্রেন দেখতে গেছিলাম। ওনার মা তো খুব মানে রেগে গেছেন, যদি কাউকে কিছু না বলে। আর ওনার যে স্কুলটা ছিল বা ওনার যে বাড়ি, সেখান থেকে নিয়ারেস্ট রেল স্টেশনও বেশ দূর। তো বলছে তুই অত দূরে একা একা ট্রেন দেখতে কি করে গেলি। তো তখন বলছে না আমি একা যাইনি, আমাদের স্কুলের দুটো সিনিয়র ছেলে ছিল, আর ওনার একটা খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল সাধন। তো বলছে সাধনও আমার সাথে ছিল। তো যাই হোক, ওনার মা একটু বকাবকি করেন, তো ওনার ঠাকুমা এসে ব্যাপারটাকে সামলে দেন। তো তখন সুনীলবাবু বলছে যে ঠাকুমাকে আর কি বলছে যে আমার না খুব ট্রেন দেখে আমার না খুব ট্রেনে চড়তে ইচ্ছে করছে, আমি কোনোদিন ট্রেনে চড়িনি, সবসময় রিক্সায় চাপি, না হলে কখনো কখনো একটু বাসে, কিন্তু আমার ট্রেনটা খুব ভালো লেগেছে ঠাকুমা, আমি ট্রেনে চড়তে চাই।
ছোট মানুষ, সে ট্রেন দেখেছে, তার ট্রেন খুব ভালো লেগেছে। তো তখন ওনার ঠাকুমা বলেছে ঠিক আছে, তোমাকে ট্রেনে চড়াবো। এবার তখন ওনাদের ট্রেনে করে যাওয়ার মতো কোনো জায়গা নেই, যে মানে কোথাও একটু এমনি যে ট্রেনে করে যাবে সেরকম কোনো জায়গা নেই। তো তাও ওনার ঠাকুমা একদিন বললো ওনার বাবাকে যে ওকে একটুখানি ট্রেনে চড়িয়ে আনো, মানে কাছাকাছি 2-3টে স্টেশন গিয়ে জাস্ট একটু ট্রেনে চড়া হবে। তো ওনার বাবা না মানে সারাটা জীবন মানে পড়াশুনো নিয়েই থাকতেন, মানে নিজেও পড়াশুনো করতেন, সারাদিন ছাত্রছাত্রী পড়াতেন। তো উনি আর ওনারা 2 ভাই আর কি, সুনীল বাবুরা। তো 2 ভাইয়ের পড়াশুনো সমস্তটা কিন্তু ওনার বাবা দেখতেন। তো ওনার বাবা বললো যে না, শুধু শুধু ট্রেনে চাপার কোনো দরকার নেই, ওসব হবে না, ভালো করে পড়াশুনো করো, নিজে তারপরে বড় হয়ে নিজে ট্রেনে বাসে যেখানে যে যানবাহনে তোমার চড়ার ইচ্ছে তুমি চড়বে। এবার ওনার তো একটু মনটা খারাপ হয়ে গেল যে বাবা পুরোটাই প্রথম কথাতেই পুরো কাটিয়ে দিল। তো সেই সময় ওনার ঠাকুমা কিন্তু ব্যাপারটা বুঝতে পারে যে ওর খুব খারাপ লেগেছে সুনীলবাবুর। তো ওনার ঠাকুমার আর কি বহুদিন থেকে ইচ্ছে ছিল যে উনি পুরী ধামে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন। এবার ওনার যে ইচ্ছেটা ছিল যে উনি পুরী ধামে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন, তো তখন সেই গল্প না উনি ওনার ঠাকুমা আর কি সুনীলবাবুকে বলতেন যে আমরা পুরী যাব, সেখানে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করবো, খুব সুন্দর মন্দির। তো সুনীলবাবু বলতেন আমরা কবে যাব, এবং কবে যাব থেকেও ওই যে শুনেছিল সুনীলবাবু যে পুরী যেতে গেলে ট্রেনে চড়ে পুরী স্টেশনে নামতে হয়, তো ওই ট্রেনে চড়ার জন্য ওনার কিন্তু খুব ইন্টারেস্ট আসে। এবার ওনার ঠাকুমা যখন দেখছে যে ছেলেটার এত ইচ্ছে ট্রেনে চাপা, ট্রেন দেখার, তো তখন উনি কী করলেন, ওনার ছেলেকে বললেন, মানে সুনীলবাবুর বাবাকে বললেন যে আমার একটা ইচ্ছে আছে যে আমি পুরী যাব, এবং পুরী যদি যাই আমরা সবাই মিলে যাব এবং ট্রেনে করে যাব। তো ওনার বাবা তখন আর সেই কথাটা ফেলতে পারলেন না। তো সবাই মিলে একটা নির্দিষ্ট দিনে পুরী যাওয়ার স্থির হলো। ভালো কথা, স্থির হয়েছে। এবার সুনীলবাবুর কিন্তু তখন পুরী ধামে কি আছে, শ্রী জগন্নাথ দেব কি, তার মহিমা কি, এগুলো উনি কিছুই জানতেন না। ছোট মানুষ, তার অত জানার দিকে অত আগ্রহও ছিল না। ওনার মেইন কনসার্নটা ছিল উনি ট্রেনে চড়তে পারবেন। এবারে যাই হোক, তো পুরী যাওয়া হবে, এবার ট্রেনে করে যাওয়া হবে। তো সেই পুরী যাওয়ার সময় সুনীলবাবু প্রথমবার জীবনে কোনো ট্রেনে চাপলেন। ওনার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, ট্রেনে চেপেছে, এবং ওই যে মানে এত ট্রেন যে এত স্পিডে যায়, আশপাশের দৃশ্যগুলো এত তাড়াতাড়ি তাড়াতাড়ি চেঞ্জ হয়, এই জিনিসটা দেখে না ওনার খুব আনন্দ হয়। এবং ওই ট্রেনে চড়া ব্যাপারটা ওনার কাছে এত আনন্দদায়ক ছিল যে পুরো ওই পুরী যাওয়ার সময় পুরো সময়টা উনি কিন্তু জেগেছিলেন, উনি একটুও ঘুমোননি। এবং প্রত্যেকবার উনি ওনার ঠাকুমাকে, ওনার মাকে বারবার বলছেন কি সুন্দর আমরা ট্রেনে চড়েছি, সব কিছু আমরা সবার থেকে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, কি দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি, মানে খুব আর কি থ্রিলিং ব্যাপার ছিল ওনার কাছে। যাই হোক, তো পুরী ধামে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে পুজো টুজো দিয়ে ওরা ভালো মতোই বাড়ি চলে আসে। এবার তো ওনার মনে খুব খুশি, ঠাকুমার উপরেও খুশি, বাবার উপরেও খুশি, মায়ের উপরে খুশি, সবার উপরে উনি খুব খুশি। এবারে উনি যে স্কুলে পড়তেন, তো সেই স্কুলে একবার যে টিফিনের যে সময়টা হয়, সেই সময় যে ওনার স্কুলেরই কোনো একজন সিনিয়র দাদা, তো সে বলছে দা তোদের একটা জিনিস দেখাবো, দেখবি? তখন বলছে হ্যাঁ দেখবো। তো তখন ওই ছেলেটা বলছে একটা একটা গোল টাইপের একটা জিনিস দেখিয়েছে, মানে জাস্ট লাইক একটা পয়সা যেরকম হয়, মানে একটা কয়েন আর কি, কিন্তু সেই কয়েনে কত টাকার কয়েন কি কিছু কিন্তু লেখা নেই। তো সবাই ওটা দেখেছে স্কুলে, তো বলছে এটা কি, এটা তো দেখতে কিছুটা পয়সার মতো, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি? তো তখন ওই সিনিয়র দাদাটা বলছে যে তোরা বল তো এটা কি, তোরা তো এত কিছু, তোরা তো বেশ বড় হয়েছে, এবার বল এটা কি। তো সুনীলবাবু না কিছু বুঝতে পারছে না, খালি মনে হচ্ছে এটা পয়সার মতো, কিন্তু পয়সাও ঠিক নয়। তো তখন ওই ছেলেটা দেখিয়ে বলছে যে দেখ এটা হচ্ছে, মানে সেই সময় ওটা একটা 50 পয়সা ছিল। মানে এখন হয়তো আমরা 50 পয়সা অতটা আমরা দেখতে পাই না, কিন্তু একটা মানে আজ থেকে বহু বছর আগেকার কথা আমি বলছি, তো বুঝতেই পারছেন যে তখন কিন্তু 50 পয়সার ভ্যালু কিন্তু ভালোই ছিল, এবং তখন 50 পয়সায় অনেক কিছু পাওয়া যেত, ইভেন 25 পয়সাতেও অনেক কিছু পাওয়া যেত। যাই হোক, তো সেই 50 পয়সাটা দেখিয়েছি, তখন বলছে কই এটা 50 পয়সা, কই কিছু লেখা তো নেই, এটা তো 50 পয়সা দেখে মনে হচ্ছে না। তো তখন ওনার স্কুলের সেই সিনিয়র ছেলেটি বলছে যে এইটা একটা 50 পয়সাই ছিল। তো আমি যে সময়টার কথা বলছি সেই সময়টা কিন্তু মানে আজ থেকে বহু বছর আগে, তখনকার ছেলে মেয়েদের কিন্তু আউটডোর অ্যাক্টিভিটিস অনেক বেশি ছিল, বাইরেই সবাই খেলাধুলো করতো। তখন ঘরের মধ্যে বা এখন যেরকম কম্পিউটার বেস যে সমস্ত গেমস এসে গেছে বা ব্রেন গেমস এসে গেছে, সেগুলো কিন্তু তখন অতটা ছিল না।
পুরোটাই মানুষের অ্যাক্টিভিটিস বলতে বাচ্চাদের বাইরেই ছিল। তো ওই যে ছেলেটি, সেই ছেলেটি বলছে যে এটা একটা 50 পয়সা ছিল। তো যেহেতু ছেলেটা একটুখানি উঁচু ক্লাসে পড়ে, সিনিয়র, তো বলছে যে ওরা নাকি ওই যেখান থেকে আর কি ওদের নিয়ারেস্ট যে স্টেশনটা রয়েছে, যে প্ল্যাটফর্মের যে ট্র্যাকটা রয়েছে, সেখান দিয়ে যে ট্রেন যায়, বলছে যে যেখান দিয়ে লাইনে ট্রেন যায় সেই ট্র্যাকের উপরে যেখান দিয়ে ওই ট্রেনের চাকাটা যায়, সেখানে বলছে যে ওটা 50 পয়সা নাকি রেখে দিয়েছিল। তো সেই 50 পয়সাটার উপর দিয়ে ট্রেন যাওয়ার ফলে, ট্রেনটা তো প্রচণ্ড ভারী, এবং ট্রেনের চাকা যখন ওই কয়েনটার উপর দিয়ে পাস করে তখন কিন্তু জিনিসটা পুরো প্রেস হয়ে যায়, আর প্রচণ্ড একটা হিট থাকে, যেহেতু ট্রেনের চাকা অতক্ষণ ধরে ঘুরছে, ফলে তার একটা প্রচণ্ড হিট জেনারেট করে, এবং অত প্রেশারের ফলে ওই যে কয়েনের উপরের যে ছাপটা থাকে, 50 পয়সা লেখা থাকে, আরও যা যা লেখা থাকে, সেই লেটারগুলো কিন্তু পুরো প্রেস হয়ে গিয়ে একদম মানে একটা চ্যাপ্টা টাইপের হয়ে যায়। তো বলছে এইটা ওইভাবে হয়েছে। তো ওইটা দেখে তো স্কুলের আরও যত ছেলেপুলে ছিল, তো তারাও দেখে খুব অবাক হয়ে গেছে যে বাবা এরকম হয়, মানে ওদের কাছে এটা একটা খুব নতুন বিষয়। তো সবাই দেখে আবার ওকে দিয়ে দিয়েছে, কিন্তু এই বিষয়টা দেখে কেন জানি না সুনীল বাবুর খুব অদ্ভুত লাগে যে এরকমও হয় নাকি, 50 পয়সার ট্রেনের, মানে 50 পয়সার উপর দিয়ে একটা ট্রেন চলে গেছে, এবং ওর কাছে এমনি ট্রেনটা খুব আনন্দের বিষয় ছিল। সেখানে এইটা যখন ও স্কুলে গিয়ে ওই সিনিয়র দাদার থেকে দেখে, ওর না মানে খুব অদ্ভুত টাইপের লাগে। এবার সুনীল বাবুর মানে প্রাণের বন্ধু যাকে বলে, সে ছিল হচ্ছে ওই সাধনবাবু। তো সে তার বন্ধু সাধনকে বলেছে যে দেখলি বিষয়টা? তখন বলছে হ্যাঁ দেখলাম, বেশ ভালো লাগলো। আর সুনীল বাবুর যেরকম ট্রেন খুব ভালো লাগতো, ওই সাধনবাবুরও কিন্তু ট্রেন খুব ভালো লাগতো। দুজনেই ছোট। তো ওরা তখন ভাবলো যে আমরাও যদি একটা এরকম কিছু করি কেমন হবে। তখন বলছে আমরা এরকম কি করে করবো, আমাদের কাছে তো পয়সা নেই। তো তখন সুনীলবাবু বলছে যে আমার ঠাকুমাকে যদি আমি বলি, ঠাকুমা আমাকে একটা যে কোনো কয়েন ঠিকই দেবে। মানে যেহেতু ঠাকুমার সাথে একটা নাতি নাতির যেরকম একটা সম্পর্ক থাকে না, তো ওনার ঠাকুমার সাথেও খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো তখন সুনীলবাবু বলছে যে আমি যদি আমার ঠাকুমার থেকে একটা পয়সা চাই, নিশ্চয়ই ঠাকুমা আমায় দেবে। এবার ঠাকুমা যদি আমায় পয়সা দেয়, তাহলে আমি একবার এটা করে দেখতে পারি। তো তখন সাধন বলছে তোকে দেবে পয়সা? আর এখানে একটা কথা বলে রাখি, সাধন বাবুরা কিন্তু মানে এই সুনীল বাবুদের যা আর্থিক অবস্থা ছিল তার থেকেও কিন্তু সাধন বাবুদের আর্থিক অবস্থা আরও খারাপ ছিল। ওনারা মানে রীতিমতো বলা যেতে পারে খুব গরিব ঘরের ছিল। তো বললো যে ঠিক আছে, তুই যদি একটা কয়েন এরকম পয়সা জোগাড় করতে পারিস তাহলে আমরা যাব। এবারে তখন থেকে সাধনবাবুর মনে মাথায় ঢুকে গেছে যে একটা কয়েন জোগাড় করতে হবে, সেই কয়েনটা সত্যি সত্যি রেলওয়ে ট্র্যাকের উপরে রেখে দেবে, এবং তার উপর দিয়ে ট্রেন যাবে, এবং আমরা দেখবো যে ওটা চ্যাপ্টা হয়ে আছে। এটা ওনার মনের মধ্যে একদম ঢুকে আছে। যাই হোক, সব কিছুই তো চিন্তা ভাবনা করে মনের মধ্যে ঢুকে থাকলেই তো আর হয় না যে সেটাই যে সেভাবে হবে, তারও কোনো মানে নেই। তো বিভিন্ন রকমভাবে আকারে ইঙ্গিতে সুনীলবাবু ওনার ঠাকুমাকে বারবার বলতে থাকে যে আমাকে একটা কয়েন দাও বা আমাকে একটা পয়সা দাও। এবার যথারীতি ওনার ঠাকুমা জিজ্ঞেস করেছে যে তোর পয়সা দিয়ে তুই কী করবি। সেটা তো আর বাড়িতে বলছে না যে আমি এরকম রেলওয়ে ট্র্যাকের উপরে রাখবো, ওটার উপর দিয়ে ট্রেন যাবো, ওটা চ্যাপ্টা হয়ে যাবে, ওটা আমি দেখবো। তো বলছে না, এমনি আমি তোমার থেকে চাইলাম, আমি একটু ওটা কিনে খাবো, এরকম নানান রকম কথাবার্তা বলে একটা 50 পয়সার একটা কয়েন ঠাকুমার থেকে নিতে সক্ষম হয়। এবারে যেদিন ওই 50 পয়সার কয়েনটা পেয়েছে সাধনবাবু, সেদিন থেকে তো ওনার খুব আনন্দ, মানে ভীষণ ওনার আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, ভাবছে যে ব্যাস এবার হয়ে গেল, এবার আমি আর সাধন গিয়ে ওখানে ওরকম ট্রেনের উপর দিয়ে আমরা রাখবো, ওটার উপর দিয়ে ট্রেন যাবে, আমরা দেখবো। যাই হোক, তো এরপরে ওটা নেওয়ার পরে ওই যে সিনিয়র যে স্কুলের যে দাদাটা ছিল, যে এরকম মানে কথাটা বলেছিল, যে দেখিয়েছিল, তো তাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা ট্রেন কখন আসে গো, কারণ যে কোনো মুহূর্তে তো আর ওরা বাড়ি থেকে বেরোতে পারছে না। তো বলেছে যে মানে ওনাদের স্কুল ছুটি হওয়ার পরে বলেছে যে ওই আধা ঘন্টা 40 মিনিট পর একটা ট্রেন যায়। এবার ছোট মানুষ বুঝতেই পারছে, আর তখন তো এত টাইম টেবিল এত কিছু তার কেউ নিয়ে বসে নেই যে কখন ট্রেন যাবে কখন কি হবে। তো ওরা শুনেছে, এবং ওইটা শোনার পরে সুনীলবাবু এবং ওনার বন্ধু সাধন, এই দুজনে মিলে ঠিক করে নিয়েছে যে ওরা স্কুল ছুটির পরে যাবে। এবার তখন সুনীলবাবু ভাবছে যে না, এবার আগেরবার যেমন বাড়ি থেকে না বলে গেছি, এবার কিন্তু বাড়ি থেকে বলে যেতে হবে, কিছু একটা বলে যাব, যাতে বাড়িতে সবাই কেউ চিন্তা না করে, যাতে আমরা একটুখানি সময় নিয়ে হাতে নিয়ে দেখতে পারি। তো সুনীলবাবু সমস্ত কিছু চিন্তা করে
ওনার বাড়িতে আর কি বলে একদিন যে আজকে না আমার স্কুল থেকে ফেরার পথে আমি একটা জায়গায় যাব, মানে কোথাও একটা কারোর বাড়ি ঠাড়ি যাবে বলেছে, কোনো বন্ধুর বাড়ি, বলেছে ওখানে একটু খেলাধুলো করবো, তোমরা কিন্তু কেউ চিন্তা করো না। তো বাড়ি থেকেও বুঝতে পারিনি, বলেছে ঠিক আছে চলে যা। এবার যেরকম বলা সেরকম কাজ, স্কুলে গেছে, পুরো সময়টা স্কুল করেছে। এবার স্কুল থেকে ছুটির পরে বাড়ি না এসে এই সুনীলবাবু এবং সাধনবাবু দুজনে মিলে সোজা ওখান থেকে, যেখান থেকে নিয়ারেস্ট যে রেলওয়ে ট্র্যাক যেখানে আছে তার পাশে একটা মানে স্টেশন রয়েছে। তো এখন যেটা উনি লিখেছেন যে এখন সেই স্টেশন দেখলে বা স্টেশনের আশেপাশটা দেখলে হয়তো বোঝা যাবে না, এখন পুরো একদম সুন্দর মানে স্টেশন হয়ে গেছে, প্ল্যাটফর্মটা খুব সুন্দর করে সাজানো, আশপাশটা যথেষ্ট ডেভেলপ করে গেছে, বড় বড় বাড়ি হয়ে গেছে। বাট উনি যখন স্কুলে পড়তেন মানে ওই সময় সেই জায়গায় সেই সময় দাঁড়িয়ে কিন্তু ওই জায়গাটা এতটা ডেভেলপ ছিলই না। আশেপাশে প্রচুর গাছপালা ছিল, প্রচুর মানে ঝোপ জঙ্গল প্রচুর ছিল, প্রচুর গাছপালা, ছোট ছোট ডোবা পুকুর মতো ছিল এরকম। বাট এখন যদি ওই স্টেশন বা ওই স্টেশনের সংলগ্ন এলাকায় যদি যাওয়া যায়, এখন কিন্তু জায়গাটা দেখে বোঝার উপায় নেই যে আজ থেকে 40-45 বছর আগেও জায়গাটা কীরকম ছিল। যাই হোক, সেটা হয়তো আমরা সকলে বুঝতেও পারবো, আমাদেরও আশেপাশে অনেক চেঞ্জেস আমরা রিসেন্ট টাইমসে দেখেছি। এবার ওনারা চলে যায়। এবার যাবার পরে ওয়েট করছে কি করবে। এবার দেখুন, ওরা তো বাচ্চা ছেলে, এবার কখন কোন লাইনে আপে ট্রেন আসবে না ডাউনে ট্রেন আসবে অত কিছু ওরা জানে না। তো ওরা কী করেছে, ওখানে গিয়ে মানে প্রচণ্ড এক্সাইটেড, তো গিয়ে এই সুনীলবাবু কী করেছে, রেলের একটা যে পাত, তো সেই লাইনের উপরে যেখান দিয়ে আর কি ট্রেনের চাকাটা যাবে সেখানে পয়সাটা রেখেছে। এবার পাশাপাশি দুটো লাইন। এবার ওরা স্কুলের যে সিনিয়র যে ছেলেটা ছিল, তো তাকে জিজ্ঞেস করেছে যে কিভাবে কি রাখতে হবে, কোন টাইমে ট্রেন আসে। এবার সেটা আপ লাইনে আসে না সেটা ডাউন লাইনে আসে সেটা জিজ্ঞেস করেনি। আর জিজ্ঞেস করলেও যেহেতু ওনারা ছোট ছিল এবং নিজেরা সেভাবে কোনোদিনই ট্রেন জার্নি করেনি, ফলে আপ লাইন কোনটা ডাউন লাইন সেটা বোঝার উপায় নেই। এবার ঘটনাটা যেটা ঘটলো, ওরা তো ওখানে পয়সাটা সেট করে রেখে এসে দূরে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে সেফ ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। এবার ভাবছি ট্রেন আসবে এই করতে করতে ট্রেন এলো। কিন্তু ট্রেনটা যেটা এলো সেটা যে ট্র্যাকে ওরা পয়সাটা রেখেছিল, আমি বলেছিলাম যে আপনাদের ওখানে দুটো ট্র্যাক ছিল, তো যে ট্র্যাকে ওরা পয়সা রাখে ঠিক তার উল্টো ট্র্যাকটায় ট্রেন আসে। এবার ওদের তো খুব মন খারাপ হয়ে গেল, ওরা বুঝতে পারেনি যে কোন ট্র্যাকে ট্রেন আসবে, ওরা সামনে যে ট্র্যাকটা পেয়েছে সেখানে পয়সাটা রেখে দিয়েছে। এবার দুজনে ভাবছে পয়সাটা হাতে নিয়ে যে কোন ট্র্যাকে এবার রাখবে। তো তখন সুনীলবাবুর বন্ধুরা বলছে দেখ এই লাইন দিয়ে এখন ট্রেন গেল, কিছুক্ষণ পরে দেখবি এই ট্রেনটাই অন্য লাইন দিয়ে ফিরবে। দুটো ছোট ছেলে, তাদের যা সেই সময় যা ওদের ইন্টেলিজেন্স ছিল, যা ওদের বুদ্ধিশুদ্ধি, তো ওরা ওটা করে উল্টো লাইনে ট্রেনে ওই পয়সাটাকে রেখে দেয়। রেখে ওয়েট করছে। এবার দেখছে ট্রেন আর আসছে না, মানে কোনোটাকেই কোনো ট্রেন নেই। বারবার ওরা উঁকি মারছে, দেখছে, কিছুতেই কিছু দেখতে পাচ্ছে না। এবারে আপনারা হয়তো অনেকেই দেখবেন যে আগেকার সময় বেশি ছিল, এখন আছে কিনা আমার ঠিক জানা নেই, অনেকে মানে থাকে যারা ট্রেন লাইনের আশেপাশে কোনো যদি প্লাস্টিকের বোতল হোক বা কাগজের টুকরো বা কিছু এরকম যদি জিনিসপত্র তারা ওগুলো তোলে, মানে ওদেরকে অনেক সময় কাঠকুড়ুনি বা কাগজ কুড়ুনি এরকম টাইপের বলা হয়, তো তারা ওগুলো কুড়িয়ে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে এবং তারা তারপর সেটাকে কোনো একটা জায়গায় বেচে দেয়। তো এইরকমই কেউ কাগজ, তারপরে কাগজের টুকরো, এরকম কোনো বিক্ষিপ্ত কোনো জিনিস পড়ে থাকলে ট্র্যাকের আশেপাশে সেগুলো কুড়োতে একটা ভদ্রমহিলা দূর থেকে আসে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওই স্টেশন চত্বর বা তার আশেপাশে, ওরা কিন্তু স্টেশনে ছিল না, স্টেশন থেকে বেশ কিছুটা দূরে এমনি ট্র্যাকে ছিল। আর ট্র্যাকের দুপারে কিন্তু ওই গাছপালা জঙ্গল, কোনো বাড়িঘর নেই। আর ওরা কিন্তু প্ল্যাটফর্মের উপরে ছিল না, প্ল্যাটফর্ম থেকে বেশ কিছুটা নেমে গিয়ে দূরে ছিল। এবার ওরকমই দেখছে দূর থেকে লাইনের আশেপাশে যদি কোনো কাগজপত্র বা কিছু এরকম পড়ে থাকে সে তুলতে একটা মহিলার সামনে আসছে। এবার সেই মহিলাটা ওদের দুটো যখন ছোট ছোট ছেলেকে দেখেছে, মানে ভদ্রমহিলা তখন প্রায় বলা যেতে পারে, যেটা উনি লিখেছেন ইমেলে, যে সুনীলবাবুর প্রায় মায়ের বয়সী ভদ্রমহিলা। তা ওরকম একটা মহিলা সামনে আসে এবং এসে ওদের দুটো ছেলেকে এরকম দেখেছে যে ট্র্যাকে লাইনের মাঝখানে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, বারবার উঁকি মারছে ট্রেন আসছে কিনা দেখার জন্য। তো ওই ভদ্রমহিলা বলছে যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমরা এখানে কি করছো জিজ্ঞেস করেছে।
তো তখন ওরা দুজনেও ছোট ছেলে তো ঘাবড়ে গেছে একটু, বলছে যে না আমরা এখানে এমনি দেখছি, আমরা এখানে ট্রেন দেখতে এসেছি, মানে ওই পয়সা দেবে, পয়সার উপর দিয়ে ট্রেন চলে যাবে, পয়সাটা চ্যাপ্টা হয়ে যাবে, এগুলো কিন্তু কিছু মাথাতে থাকলো, ওরা কিন্তু এগুলো বলেনি। তো তখন ওই মহিলাটা না কিছুক্ষণ দাঁড়িয়ে গেছে, বলছে যে তোমরা সত্যিই ট্রেন দেখতে এসছো? বলছে হ্যাঁ আমরা ট্রেন দেখতেই এসেছি। তো তখন ওই মহিলাটা বলছে যে আজ তো আর এখান দিয়ে ট্রেন যাবে না। এবার ওরা না শুনে অবাক হয়ে যায় যে আজকে আর ট্রেন যাবে না মানে, আর কোনো ট্রেন যাবে না? তো সুনীলবাবুর থেকে ওনার যে বন্ধু ছিল সাধনবাবু, সে বলছে কি বলছে, আজকে আর ট্রেন যাবে না, আর কোনো ট্রেন যাবে না? না এবার ও না মানে মানে সুনীলবাবুর যে বন্ধু সে খুব মানে শ্যাটার্ড হয়ে যায় এটা শুনে, যে আর কোনো ট্রেন যাবে না বাবা, তাহলে আমরা মিস করে গেলাম, আজকে আর হলো না। এবার ওদিকে বিকেল পড়ে আসছে, তো এইটা যখন সাধনবাবু সুনীলবাবুকে বলে বাবা আজকে জানিস তো আর হলো না, চল চল তাহলে বাড়ি চলে যাই, এরকম করে যখন দুজনে মিলে মানে ঠিক করছে যে কি করবে, এবার সুনীলবাবুর না মন বলছে যে না না একটা ট্রেন হলেও যাবে। এবার যে এত তাড়াতাড়ি সব ট্রেন বন্ধ হয়ে গেল, আর কোনো ট্রেন আসবে না। এবার দুই বন্ধু যখন নিজেদের মধ্যে কথা বলছে, তো তখন ওই ভদ্রমহিলা, ওই কাগজকুনি ভদ্রমহিলা বলছে যে এদিক দিয়ে আর ট্রেন যাবে না, কিন্তু ওই দিকের যে একটা জায়গা দেখায় হাত দেখিয়ে, যে ওই দিকের যে জায়গাটা দেখছো ওই জায়গা থেকে ট্রেন যাবে, এই একটু পরেই ট্রেনটা যাবে। তো এটা শুনে সাধনবাবু হঠাৎ করে সুনীলবাবুকে বলছে এই চ চ চ তাহলে উনি যেখানে বলছে আমরা সেখানটাতেই ট্রেন দেখতে যাই। এবার মানে দেখতে যাওয়া তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওই পয়সাটাকে দেওয়া, ওটার উপর দিয়ে ট্রেন যাবে, ওটা দেখার উদ্দেশ্য। তো এটা শুনে সুনীলবাবু ভাবছে যে আবার ওই মানে একটা হাত দিয়ে একটা জায়গা দেখেছিল, সেই জায়গাটা একটু দূরে। তো সুনীলবাবু তো বুঝতে পারছে যে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তখন সুনীলবাবু সাধনবাবুকে বলছে আজকে বাড়ি চলে যাই, চ কাল পরশু আসা যাবে এখন। তো ওই ভদ্রমহিলা বলছে যে না না তোমরা চলে যাবে কেন, এই তো এই জায়গাটা সামনে, এই সামনে একটুখানি এসো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি, আমার বাড়ি ওখানে, ওখানে গেলে তোমরা কিন্তু ট্রেন দেখতে পাবে, এই এক্ষুনি একটা ট্রেন আছে তোমরা দেখতে পাবে। তো সুনীলবাবুর তখন অতটা ইচ্ছে নেই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু সাধনবাবুর প্রচণ্ড ইচ্ছে দেখার যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, তো কিছু করার নেই, তো কিছুটা সাধনবাবুর আর কি জেরাজুরিতেই ওরা কিন্তু ওই ভদ্রমহিলাকে ফলো করা শুরু করলো। ভদ্রমহিলা বললো যে আমার পিছন পিছন এসো, আমি তোমাদেরকে আমার বাড়ি ওর পাশেই, তো আমি তোমাদেরকে ট্রেন দেখাবো, একটা লাইন আছে ওখানে, ওখান থেকে খুব ট্রেন যায়। এবার ওই যে বললাম যে ছোট থেকেই সুনীলবাবুর মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা যে উনি না বুঝতে পারতেন, কিছু কিছু বিষয় বুঝতে পারতেন। এবার তখনও অবধি উনি এটা বুঝতে পেরেছিলেন, তখন অবধি এটা মানে উনি বুঝতে পেরেছেন যে কিছু হয়তো একটা গন্ডগোল হতে পারে, কিন্তু তখনও উনি ছোট, এবং তখনও না উনি এই বিষয়গুলোকে অতটা বেশি সিরিয়াসলি পাত্তা দিতেন না। মানে ছোট মানুষ না, সে যদি কোনো কিছু বুঝতে পারে তো সে ভাবতো যে ঠিক আছে হয়তো এটা আমার এমনি এমনিই মনে হচ্ছে, কিন্তু সেটার যে একটা আলাদা তাৎপর্য রয়েছে, বা সেটা যে পরবর্তী সময় সেটা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়ে কিন্তু ওনার অতটা নলেজ ছিল না। যাই হোক, তো এই ভদ্রমহিলার পিছন পিছন এই সুনীলবাবু আর সাধনবাবু দুজনে যাচ্ছে। এবার এই ভদ্রমহিলা হচ্ছে প্রায় ওনাদের মায়ের বয়সী, তো তাকে বিশ্বাস করে তার পিছন পিছন যাওয়া, এটার মধ্যে আর কি অস্বাভাবিক থাকতে পারে। তো ওনারা সত্যিই ভেবেছে যে হয়তো ওখানে সত্যিকারই কোনো ট্র্যাক আছে, মানে ওরা তো আর অত জানে না, মানে ট্রেন সম্পর্কে ওদের তখন অত নলেজ ছিল না। কিন্তু মানে এই সুনীলবাবুর কিন্তু মাঝে মধ্যেই মনে হচ্ছিল যে হয়তো এই মহিলাটার সাথে যাওয়াটা ওনাদের ঠিক হচ্ছে না। তো বারবার মানে সুনীলবাবুকে একটু একটু করে মানে কানে কানে বলছে যে চ আজকে চলে যাই, কাল পরশু না হয় আসবো, কাল পরশু ভালো করে স্কুলে দাদাদেরকে জেনে নেব যে কখন ট্রেনটা আসে, আমরা একদম সেই সময়ই আসবো। কিন্তু সাধনবাবুর এতই তখন মানে মাথায় জেদ চেপে গেছে, ছোট মানুষ তো, তার মানে এমন ইচ্ছে যে সে ট্রেন না দেখে বাড়ি ফিরবে না, এরকম একটা অবস্থা। আর দুজনে খুব ভালো বন্ধু, এবার সুনীলবাবু সাধনবাবু ওখান থেকে ছেড়ে আসতে পারছে না, তো অগত্যা দুজনেই যাচ্ছে। এবার ওই মহিলাটা বলেছিল বেশি দূরে নয় জায়গাটা, কিন্তু ওরা হাঁটতে হাঁটতে দেখছে যে বেশ কিন্তু খানিকটা ওরা চলে এসেছে, এবার ওরা যে জায়গাটা দাঁড়িয়েছিল সেখান থেকে বেশ অনেকটা চলে এসেছে। এবার না মানে সুনীলবাবুর একটুখানি খটকা লাগতে শুরু করে যে এত দূরে আমাদেরকে নিয়ে আসছে কেন, আর ওরা লাইন পার দিয়ে আসছে, তো এটুকুও বুঝতে পারছে যে এইটা তো সেই লাইনটাই যে লাইনটার কাছে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা লাইন বরাবর সোজা হাঁটছি, ফলে ট্রেন যদি আসে তাহলে তো ওদিক থেকেও আসতে পারে, তাহলে এখানে আলাদা করে কি করে ট্রেন আসবে, এটা উনি বুঝতে পারছে না। তারপরে মনে মনে ভাবছে আরে আমি তো বেশি দিন, মানে ভেবেছে হয়তো ওই মহিলা বেশি জানেন। তো এই করে ওই মহিলা হঠাৎ করে কি করে ওনাদের বলে যে এবার
ওই রেল মানে যে কোনো স্টেশনের যে রেলের যে পাতগুলো সেটা একটু উঁচুতে হয় এবং তার থেকে একটু নিচুতে জমিতে বাড়ি ঘর সমস্ত কিছু থাকে। তো এই ভদ্রমহিলা কী করেছে, একটা আল মতো জায়গায় পাশে ক্ষেত ফেত রয়েছে, সেখান দিয়ে নেমে যায় এবং ওদেরকেও বলে যে তোমরা এখানটায় এসো। তো ওখানে নেমে গিয়ে দেখছে একটা ছোট্ট ঝুপড়ি মতো জায়গা রয়েছে, একটা ঝুপড়ি মতো জাস্ট একটা কিছু, মানে রেলের পাড়ের যে কিছু ঝুপড়ি টাইপের থাকে। তো বলছে যে এই ঝুপড়ি মতো জিনিসের জায়গাটা, বলছে যে এইটা আমার বাড়ি, তোমরা এখানটা একটু দাঁড়াও, বলে মহিলাটা ভিতরে ঢুকেছে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে সাধনবাবু ছোট থেকে একটু বেশি সাদাসিধে, একটু বুদ্ধিশুদ্ধি অত বেশি ছিল না, খুবই মানে আর কি শান্তশিষ্ট সাদাসিধা প্রকৃতির মানুষ। এবার তারপরে তখন বয়স অত্যন্ত কম। তো সাধনবাবু ওখানে ভেবেছে যে ঠিক আছে এখানটা দাঁড়াই, তারপরে হয়তো কোনোভাবে হয়তো ট্রেন আসবে বা ওই মহিলা হয়তো একটা ওখান থেকে অন্য কোথাও পাশে নিয়ে যাবে, সেখানে ট্রেন আসবে, এটা ও ভাবছে। এবার এদিকে সুনীলবাবু বুঝতে পারছে যে কিছু তো একটা ব্যাপার আছে, গন্ডগোল আছে, তো তাও তখন অতটা কিছু মনে আসেনি। তো ওরা দুজনেই দাঁড়িয়ে রয়েছে। এবার মিনিট 2-3 মতো ছিল আর কি ওরা ওখানে দাঁড়িয়ে। তো ওই ভদ্রমহিলা ভিতরে ঢুকেছে এবং ভিতরে যেটুকু ওনারা দেখেছিলেন তো সেটুকুতে যতটুকু আর কি দেখতে পায়, বাট তখনও তো আর কি অতটা ওদের মনে সন্দেহ আসেনি, তো ওরাও অতটা মন দিয়ে দেখেনি। এবার যেটুকু দেখতে পেয়েছে যে ওই যে একটা যে ঝুপড়ি মতো ছিল, সেই ঝুপড়ির মধ্যে প্রচুর প্রচুর মানে ঠাসা ঠাসা কিছু জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো সব উল্টোপাল্টা জিনিস আর কি, কিছু পুরনো কাপড় চোপড় পুটলি করে রাখা, প্রচুর দু একটা আর কি পাথরের টুকরো মতো, তারপরে বেশ কিছু কাঠিকুঠি, একটা ছোট্ট মাটির হাঁড়ি টাইপের, তারপরে একটা বেঁকা একটু কালো হয়ে যাওয়া একটা গ্লাস, এরকম টুকটাক জিনিস। এবং এটুকু বুঝতে পারে যে ভিতরে আর কেউ নেই, মানে থাকলে তার সাথে কথা বলা হোক বা কিছু একটা আওয়াজ তো পেতো। আর ওরা তখন ছোট, অতটা বোঝেওনি এবং যেটুকু দেখেছে এইটুকুই। এবার ওই কয়েক মিনিট পরে ওই মহিলাটা বেরিয়ে আসে। এবার বেরিয়ে যখন এসছে তখন না মহিলাটা প্রথম দিকে যেমন ওদের সাথে যখন প্রথম কথা হয় তো তখন বেশ হাসি খুশি মুখ ছিল, বেশ একটা সাধারণ যেরকম একটা মানুষ হয় সেরকমই মুখের হাবভাব চালচলন সেরকমই ছিল। এবারে ওদের দুজনকে ওখানে দাঁড় করিয়ে রেখে ওই ঝুপড়িটার ভিতরে যখন ওই ভদ্রমহিলা ঢুকে বেরোলো কিছুক্ষণ পরে, তখন ওনার চোখ মুখটার একটু অন্যরকম লাগছিল। মানে অন্যরকম বলতে যেটা উনি লিখেছেন যে কীরকম একটা চোখ দুটো মনে হচ্ছে যেন মানে কোটর থেকে বেরিয়ে আসছে টাইপের, চোখ মুখ কীরকম শুকনো শুকনো লাগছে। প্রথম যখন ওই মহিলা ওদের সাথে কথা বলেছিল তখন বেশ হেসে হেসে হাসি মুখে কথা বলেছিল, সেই হাসিটাও মুখ থেকে চলে গেছে, মুখটা কীরকম একটা বিকৃত একটু ব্যাকা টাইপের লাগছে, একটা অদ্ভুত জিনিস। এবার ওই যে বললাম যে ছোট থেকেই কিন্তু সুনীলবাবুর মধ্যে একটা পাওয়ার ছিল যে উনি না বুঝতে পারতেন মানে কিছু একটা যে ঘটতে চলেছে বা কিছু একটা হলেও হতে পারে, এটা আগে থেকে উনি একটা গ্লিমস পেয়ে যেতেন। এবার ওখানে ওই অবস্থায় মহিলাটাকে দেখে সুনীলবাবু বুঝে গেছে যে এই জায়গাটা ভালো নয়, বা এই মহিলাটাও কিন্তু খুব একটা যে ঠিকঠাক বা স্বাভাবিক তা নয়। এবং এটা বুঝতে পেরে সুনীলবাবু এদিক ওদিক তাকাচ্ছে। এবার ওই মহিলাটা না তখন হয়তো মহিলাটাও বুঝতে পেরেছে যে এই ছেলেটা একটু বেশি হয়তো চালাক চতুর, বউ হয়তো কিছুটা বুঝতে পেরেছে, কিছু আঁচ করতে পারছে। মহিলাটা হঠাৎ করে কি করে সুনীলবাবুর হাতটা চেপে ধরে নেয়। ছোট ছেলে তখন 5-6 পড়ে, বুঝতেই পারছেন। তো এটা হঠাৎ করে ভাবে হাতটা চেপে ধরা দেখে না ওনার যে বন্ধু সাধনবাবু সে একটু ঘাবড়ে যায় যে কী ব্যাপার হলো, এভাবে হাত চেপে ধরলো কেন। এবং তখন কিন্তু মহিলার মুখে আর কোনো হাসি নেই, আর চুপচাপ এসে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথাও বলছে না তখন। তো সুনীলবাবু তখন মানে একটুখানি অবাক হয়ে গেছে এবং ওরও তখন লাগছে হাতটা মানে ভালো মতো চেপে ধরেছে। আর ওই মহিলা মোটামুটি রোগার উপরেই ছিল, কিন্তু ওরকমভাবে হাতটা যখন ওনার চেপে ধরেছে তখন ওনার না রীতিমতো হাতে লাগছে। আর হাতের মধ্যে মানে মনে হচ্ছে যেন একটু নরম ভাব নেই, পুরোটাই শক্ত কাঠখোট্টা টাইপের হাত। ঠিক আছে। তো উনি বলছেন যে মানে তখন সুনীলবাবু আর কি বলছে যে তুমি আমার হাত ধরলে কেন, আমার কিন্তু লাগছে, তুমি আমার হাতটা ছাড়ো। তো তখন ওই মহিলা হঠাৎ করেই খুব অট্টহাস্য করে হেসে ওঠে। হেসে উঠে হঠাৎ করেই বলছে যে মানে ওই যে বলেছিলাম যে একটা 50 পয়সার কয়েন নিয়ে যে ওরা এসছিল, তো ওই মহিলা কি করে জানলো কি না জানলো কিছুই মানে জানে না। হঠাৎ করে ওই মহিলাটা ওরকম অট্টহাস্য করে হাসে এবং সেই হাসি দেখে কিন্তু সাধনবাবু একটু ঘাবড়ে যায়। হেসে বলছে
যে তোর পকেটে এটা 50 পয়সা আছে না, দে তো, বের করে দে, আমাকে দে, বের করে দে। তো তখন না সুনীলবাবু ভাবছে যে এই মহিলাটা জানলো কি করে, কারণ এটা তো জানার কথা না, এরকম কোনো কথা বলেও নি। তো তারপরে সুনীলবাবু ভাবছে মনে মনে যে তাহলে আমি যখন পয়সাটা রাখছিলাম তখন কি দেখেছে। তো তখন না মানে ও ভেবেছে যে ঠিক আছে বাবা দিয়ে দিই। তো উনি পয়সাটাকে একটা অন্য হাত থেকে পকেট থেকে বার করে দিয়েছে। এবার পয়সাটা দেওয়ার পরে পয়সাটাকে দেখে না মহিলাটা না খুব জোরে জোরে হাসছে, মানে এরকম করে দেখছে আর হাসছে, আর ওই হাতটা কিন্তু সুনীলবাবু ধরেই রেখেছে, চেপে ধরে রেখেছে। তো সুনীলবাবু খুব ঘাবড়ে গেছে, আর সাধনবাবুও তখন একটু ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হচ্ছে। ওই যে বলেছিল আমাদের ট্রেন দেখাবে, বলেছিল পাশে একটা লাইন আছে, সেই লাইন থেকে ট্রেন যায়। তো তখন মানে এতটাই আর কি সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে, আর সাধনবাবু তখনও যেহেতু খুব সাদাসিধে ছিল তো বুঝতে পারছে না। তো সাধনবাবু সেই সময় বলে উঠেছে যে কোথায় ট্রেন লাইন, কোথায় ট্রেন আসে, এখানে তো কোনো ট্রেন নেই, কোনো ট্রেন তো আসছে না। কারণ ওই যে ঝুপড়িটা ছিল সেই ঝুপড়িটা থেকে আরও একটু এগিয়ে গিয়ে সবই পড়ছে পুরো ধান ক্ষেত, কোথাও কোনো আর ট্রেনের লাইন নেই। তো এটা সাধনবাবু বুঝে গেছে যে কোথাও কোনো আর ট্রেনের লাইন নেই। তো ওই মহিলাটা ওটা শুনে আবার হো হো করে হাসছে। হাসার পরে সুনীলবাবুর হাতটা ছেড়ে দিয়েছে। এবার ছেড়ে দিয়ে এবার সুনীলবাবু ভাবছে যে আমার 50 পয়সাটা, মানে তখনকার দিনে, আজ থেকে বহু বছর আগেকার কথা আমি আপনাদেরকে বলছি, তো তখন তো 50 পয়সার একটা মূল্য ছিল। আর ওভাবে সে তার ঠাকুমার থেকে ওইভাবে পয়সাটা নিয়ে এসছে। এবার না মানে সুনীলবাবুটা রেগে গেছে যে কি হলো, এই মহিলা আমাদেরকে মিথ্যে কথা বললো, ওরা আমাদেরকে বললো যে আমাদেরকে একটা ওইদিকে একটা ট্রেন লাইন আছে, সেখানে ট্রেন আসবে, ট্রেন দেখাবে, সেটা না করে মহিলাটা এরকম করে হাসছে। তো তখন না সুনীলবাবু একটুখানি রাগ হয়। ছোট হলেও, ছোট মানুষদেরও তো রাগ, সব ধরনের ইমোশনই তো তাদের থাকে, ভালো লাগা খারাপ লাগা, তো রাগ হয়। এবার যখন রাগ হয়েছে তখন মানে একটু রেগে রেগেই তাকিয়েছে, কিছু বলেনি তখনও। তো তারপরে ওই ভদ্রমহিলা সুনীলবাবুকে বলছে যে কিরে তুই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন, একদম আমার দিকে ওইভাবে তাকিয়ে থাকবি না, তোর চোখ কিন্তু আমি খুলে নেব, এরকম করে বলছে, একদম আমার দিকে ওইভাবে তাকাবি না। এবার সুনীলবাবু মানে পরিষ্কার বুঝতে পারছে যে এই মহিলা ভালো নয়, কিছু একটা গন্ডগোল আছে। তো তখন সুনীলবাবু ভাবছে আমি কী করবো, এখান থেকে আমি পালিয়ে চলে যাব। এবার সাধনবাবু না মানে তখন পুরো সিচুয়েশনটা দেখে ওরকম করে যে ধমক দিয়েছে সুনীলবাবুকে যে একদম ভাবে আমার দিকে তাকাবি না, তোর চোখ খুলে নেবে, এরকম করে যখন বলছে, এই পুরো বিষয়টায় সাধনবাবু খুব ঘাবড়ে যায়, এবং এতটাই ঘাবড়ে যায় এবং এতটাই ভয় পেয়ে যায় ওখানে কাঁদতে শুরু করে দেয়। ছোট ছেলে, বুঝতেই পারছেন 5-6-এ পড়ে, তো কাঁদতে শুরু করে দিয়েছে। এবার সুনীলবাবুর তখন না খুব আরও রাগ হয়ে গেছে যে এই ভদ্রমহিলা আমাদেরকে এরকম করে কেন বলছে। তো এই বলতে বলতে না মানে সুনীলবাবু চোখটা নামিয়ে নিয়েছে যখন ওরকম বলেছে। তো তখন ওই মহিলাটা না পয়সাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ওদেরই সামনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুই কি ভেবেছিস তোর পয়সা আমি নেব, বলে এরকম করে ছুঁড়ে ওর সামনে ফেলে দিয়েছে। এবার সুনীলবাবু ভাবছে যে মানে দেখেছে সামনেই পড়েছে, তো কী করেছে সামনে থেকে কুড়িয়ে ওই পয়সাটা আবার পকেটের মধ্যে ভরে নিয়েছে। তো তখন মানে সাধনবাবু ওরকম করে কাঁদছে, তো সুনীলবাবু বলছে তুই কাঁদছিস কেন, চল আমরা এখান থেকে পালাবো, বলে ওর হাতটা ধরে পালাতে যাবে। সেই সময় কি হঠাৎ করে হলো মানে সেটা ঠিক চোখের নিমেষে সেই ঘটনাটা ঘটে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা যে কী ঘটেছিল সেটা উনি ওই সময়ও বুঝতে পারেননি, আর এত বছর পরে আজকেও উনি বুঝতে পারেন না যে ঠিক কী কারণে ওটা হয়েছিল। যখন সুনীলবাবু সাধনবাবুর হাতটা ধরে এবং ধরে নিয়ে বলে যে চল আমরা পালিয়ে যাই, বলে যখন যেতে যায় তখন ওই মহিলাটা খুব জোর হেসে ওঠে। পালাবি ভেবেছিস তোরা আমার এখান থেকে, পালাবি দেখ, বলে একটা এরকম কিছু একটা বলে, এবং তারপরে উনি কিছু একটা সামনে ছুঁড়ে দিয়েছিল নাকি নিজের পাটা এগিয়ে দিয়েছিল, না ঠিক কী হয়েছিল সেটা ওনার মনে নেই। দুজনে দু পা দৌড়ে যেতে পেরেছিল, তারপরেই হুড়মুড়িয়ে দুজনেই একদম মুখ থুবড়ে পড়া যাকে বলে সেই মুখ থুবড়ে পড়ে। এবার এই মুখ থুবড়ে পড়ার জন্য ওদের ওই সামনে বললাম তো একদম মানে প্ল্যাটফর্মের যে লাইনটা রয়েছে, মানে ট্রেনের যে লাইনটা রয়েছে, ট্রেন লাইন থেকে নিচুতে নেমে গিয়ে যে জমি রয়েছে সেইখানটাতে ওই ঝুপড়িটা ছিল। এবার ওরা কি করেছিল, ওরা যেহেতু আর কোনো রাস্তা চেনে না, ওরা ভেবেছিল ওরা যেভাবে সোজা রেল লাইন ধরে এসছে সেভাবে সোজা দৌড়ে ছুটে রেল লাইন বরাবর গিয়ে প্ল্যাটফর্ম দিয়ে ওরা যে যার বাড়ি চলে যাবে। তো ওইখানে যেহেতু মুখ থুবড়ে পড়ে, তো আপনারা সকলেই জানেন যে রেলওয়ে ট্র্যাকের মধ্যে প্রচুর পাথর থাকে,
তো সেই পাথরের উপরে দুজনেই পড়ে যায় এবং দুজনেরই কিন্তু গালে, মুখে, হাতে চোট পায় ওই মুখ থুবড়ে পড়ার জন্য, এবং যথেষ্ট জোরে পড়েছিল। এবার এই জোরে পড়ে যাওয়াতে ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায় যে কী ব্যাপার হলো, আমাদেরকে কি ঠেলে ফেলে দিল, নাকি কিছু হলো, নাকি উনি পা বেরিয়ে দিলে পা বেজে ওরা পড়ে গেল, কিছু বুঝতে পারল না। তো ওই মহিলা তখন নিজের এক হাতে, মানে একটা হাত জাস্ট ইউজ করে দুটো ছেলেরই ঘাড়ের দিকটা, এক হাতে দুটো ছেলের ঘাড়ের দিকটা ধরে ওদেরকে ওখান থেকে ওর যে ঝুপড়িটা ছিল সেই ঝুপড়ির মধ্যে একবারে ঢুকিয়ে দেয় এবং খুব জোরে আর কি মানে ঘাড়ের দিকটায় টানে। এক হাত দিয়ে দুজনের ঘাড় টানছে, বুঝতেই পারছেন তার মানে শক্তি কতটা, আর হাতটাও কতটা চওড়া হতে হবে সেই কাজের জন্য, সেটাও খুব ভাবার মতো বিষয়। এইবারে যখন ওদেরকে ওরকম করে ভিতরের মানে ঝুপড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তখন ওরা না প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবার সুনীলবাবুও খুব ভয় পেয়েছিল, কিন্তু উনি না মানে মনে মনে বুঝতে পারছে যে কিছু একটা আমাদের সাথে ঘটতে চলেছে। কিন্তু সাধনবাবু যেমন পুরো হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, এবার সুনীলবাবু ওই ছোট বয়সে ভয়ও পেয়েছিল, ঘাবড়েও গেছিল, কিন্তু পুরোপুরি না নিজের হালটা ছেড়ে দেয়নি। সুনীলবাবু একটা জিনিস বুঝে গেছিল যে যাই হোক, যেভাবেই হোক, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এবং এই মহিলা যে সুবিধের না সেটা বুঝতে পেরেছিল, আর এটাও বুঝে গেছিল যে ওইভাবে যদি ও চোখের সামনে দিয়ে পালাতে যায় এটা সম্ভব হবে না, কারণ ওরকমভাবে একবার পড়ে গেছে। তো উনি না তখন চুপচাপ রয়েছে, মানে ভাবছে যে না এখন তার কোনো কথা বলা যাবে না। আর এদিকে সাধনবাবু পুরো কান্নাকাটি করছে। এবারে মহিলাটাও ঢুকেছে ওর ওই ঝুপড়ির মধ্যে। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে একটুখানি বলি যে ওই ঝুপড়ির মধ্যে কি কি ছিল। ঝুপড়ির মধ্যে যখন ঢুকেছে তো তখন দেখছে যে ঝুপড়ির মধ্যে চারিদিকে মানে করছে পোড়া গন্ধ। মানে কোনো কিছু যদি পোড়ানো হয়, মানে বহুল পরিমাণে পোড়ানো হয়, তাহলে যেরকম একটা জায়গা থেকে পোড়া গন্ধ বেরোয়, সেরকম পোড়া গন্ধ। এবং সেই গন্ধটা হচ্ছে প্রচণ্ড বাজে একটা পোড়া গন্ধ। মানে সেটা সব কিছু, প্লাস্টিক পোড়ার যেরকম একটা বাজে গন্ধ হয়, কাঁচা মাছ মাংস যদি পুড়ে যায় সেটার একটা যেরকম গন্ধ হয়, কোনো পাতা ছাতা কাঠ পুড়লে যেরকম গন্ধ, সব কিছু মিলিয়ে মিশে একটা উদ্ভট গন্ধ। আচ্ছা, ভিতরে প্রচুর প্রচুর ছাই, মানে ছোট, খুব একটা ওই যে কুঁড়ে ঘরটা মতো ছিল সেটা খুব একটা বড় নয়, কিন্তু সেই ঘরের চারিদিকে শুধু পোড়া জিনিসে ভর্তি। আর ওরকম দু একটা মাটির জিনিসপত্র রয়েছে, মাটির মালসা টাইপের, একটা হাঁড়ি টাইপের, এবং কীরকম একটা চাল পোড়া টাইপের রয়েছে কিছু ঘরের মধ্যে, একটা কোনায় শুধু চাল, কিছু আলু, মানে কিছু দু একটা সবজি রাখা। মানে ওই একটা সাধারণ মানুষ, একটা মহিলা যদি একাও থাকে ওরকম কোনো একটা ঝুপড়িতে, তার সেই ঝুপড়ির মধ্যেটা যেরকম হওয়া উচিত, ওনার ঝুপড়ির মধ্যেটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়। ওটা দেখে বোঝা যাচ্ছে, মানে যে ডেসক্রিপশনগুলো উনি দিয়েছেন ইমেলে, সেটা হয়তো সেই সময় উনি ছোট ছিলেন, খুবই বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝতে পারেন যে ওই যে ঝুপড়িটা ছিল সেই ঝুপড়িটা কোনো সাধারণ মানুষের বা সাধারণ জীবনযাপন যারা করে তাদের নয়। ওখানে রীতিমতো যে কোনো মানে বাজে ক্রিয়াকলাপ হয়, কিছু একটা খারাপ ক্রিয়াকলাপ হয়, সেটা কিন্তু স্পষ্ট, তার ছাপ স্পষ্ট। কোনো ঠাকুরের ছবি বা কোনো ঠাকুরের পুজোর কোনো কিছুই সেখানে ছিল না, শুধু ছিল গাদা গাদা পোড়া জিনিস, বেশ কিছু পাখির পালক, বেশ কিছু মানে ব্যাঙ মেরে মেরে রাখা ছিল একটা মালসার উপরে, কিছু ছোট ছোট ব্যাঙ মেরে রাখা ছিল। তো এরকম উদ্ভট উদ্ভট টাইপের জিনিস, এবং পুরো ঝুপড়িটাতেই দুর্গন্ধে ভর্তি। এরকম যখন একটা কন্ডিশন, তো তখন ওই মহিলা এসে বলছে, মানে সুনীলবাবুর উদ্দেশ্যে বলছে, দেখ দেখ তোর বন্ধুটা কত ভালো, দেখ কি সুন্দর আমাকে দেখে ভয় পেয়েছে, আর তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন, তোর মনে ভয় ডর নেই, কিচ্ছু ভয় ডর নেই না? তো তখন না সুনীলবাবু চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। তো তখন ওই মহিলা না আরেকটু রেগে যায়। মানে উনি ভাবছে যে একটা ছেলে, দুটোই সেম ক্লাসে পড়ে, সেম বয়স, একটা ছেলে এত ভয়ে একেবারে কাঁদছে কুঁকড়ে রয়েছে, আর অন্য ছেলেটা মানে বোঝা যাচ্ছে হয়তো যে ভয় পেয়েছে, কিন্তু সেটাকে কোনোভাবে প্রকাশ করছে না, মানে এতটাই শক্ত মন মানসিকতার ছেলে। তো তখন ওই মহিলাটা বলছে, তুই এখনো ভয় পাসনি তো, দাঁড়া, তোকে আমি তো আসল শিক্ষা দেব। মানে কোনোখানে কিন্তু কিছু নেই, এমন না যে ছেলেগুলোর সাথে কোনো মতানৈক্য
তর হয়েছিল বা কোনো ঝগড়া ঝামেলা কিছুই না, মানে একটা মায়ের বয়সে একজন ভদ্র মহিলা, ওইটুকু দুটো ছোট ছোট ছেলে তারা লাইন পারে দাঁড়িয়ে পয়সা দেবে, ট্র্যাকের উপরে পয়সা রেখে পয়সাটা চেপটে যাওয়া দেখবে বলে দাঁড়িয়েছিল। সেখানে কোত্থেকে যেই মহিলা এলো, সে কেনই বা এর সাথে মানে এদের সাথে এরকম করছে কিছুই বোঝা যাচ্ছে না। তো তারপরে কি করেছে মহিলাটা, ওই যে বললাম যে বিভিন্ন জিনিসপত্র পোড়া ছিল, তো সেই পোড়া ছায়ের মধ্য থেকে হঠাৎই দুটো জিনিস বের করে মানে বেরটা যখন করছে, তো করতে করতেই আর কি বলছে যে শোন, তোদের দুজনকে যে দুটো জিনিস দেব, সে দুটো জিনিস কিন্তু তোদের খেতে হবে। যদি তোরা না খেয়েছিস তাহলে কিন্তু তোরা আজকে বাড়ি ফিরতে পারবি না। তোদের ভাব, তোদের বাড়িতে তোর বাবা মা সবাই হয়তো খোঁজ শুরু করে দিয়েছে। তোদেরকে আমি ছেড়ে দেবো, আমি তোদেরকে ধরে রাখবো না, কিন্তু আমি যেটা দেব সেটা কিন্তু তোদেরকে খেতে হবে। যদি না খেয়েছিস তাহলে কিন্তু চলবে না। তো তখন না মানে সাধনবাবু এত ভয় পেয়ে গেছে, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা দেবে আমরা খেয়ে নেবো, আমরা খেয়ে নেব, আমরা খেয়ে নিলে তুমি আমাদের ছেড়ে দেবে তো? ঠিক আছে, তুমি দিয়ে দাও, আমরা খেয়ে নিচ্ছি। আর সাধনবাবুর বললাম যে ওনাদের আর্থিক অবস্থা আরেকটু আরেকটু খারাপ ছিল, একটু নিম্নবিত্ত ছিলেন ওনারা। তো মানে যা হয় আর কি, একটা গরিব ঘরের, একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, দুজনেরই মানে মধ্যবিত্ত ঘর, কিন্তু সাধনবাবুরা হচ্ছে আরেকটু আর কি ওরা গরিব ছিল। তো ভাবছে যে স্বামী আমাকে নিয়ে, আমার বাবা মায়ের কত আশা কত চিন্তা ভাবনা, এভাবে কি হচ্ছে, আমাকে এভাবে আটকে রেখেছে, খুব ভয় পেয়ে গেছে আর কি। আর সুনীল বাবু চুপচাপ রয়েছে, কিছু বলছে না। তো ওই মহিলাটা হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে, খুব রেগে গিয়ে সুনীল বাবুকে একটা ছোট করে, মানে খুব বেশি জোরে নয়, মানে একটা চড় মারে, জাস্ট ঘুরে এসে একটা চড় মারে। চড় মেরে মানে এমন জোরে চড়টা হঠাৎ করে মেরেছে না, সাধনবাবু মানে এই সাধনবাবু ওটা দেখে তো চমকে গেছে। আর সুনীল বাবু কি হচ্ছে, চড়টা খেয়ে না মানে একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে, এমনি বসেছিল, বসা অবস্থা থেকে পড়ে গেছে। এবার এটা দেখে তো মানে সাধনবাবু আরো ভয় পেয়ে গেছে, আর সুনীলবাবু না অবাক হয়ে গেছে যে আমাকে চটটা মারলো কেন। তখন ওই মহিলা এতটাই মানে কি বলবো, কতটাই খারাপ চিন্তাভাবনা নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে, যে কাছেটা আপনার আরও পরে ঘটনাটা যখন এগোবে আপনারা বুঝতে পারবেন, শুধু শুধু ওকে কিন্তু চড় মারে। এবং চড়টা মারার পরে বলছে যে কিরে, তোর বন্ধু বলল খেয়ে নেবে, ওই তুই তো কোনো প্রশ্নের উত্তর দিলি না, তুই কি ভেবেছিস তুই খাবি না? তুই যদি না খাস তাহলে কিন্তু তুই প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবি, তোকে আমি এখানে আটকে রেখে দেবো, তোকে আমার গোলাম করে রেখে দেবো, আমি সবসময় যা বলবো তোকে কিন্তু তাই করে তোর বাকি জীবনটা কাটাতে হবে। তুই বললি না কেন যে তুই খাবি? উত্তর দে, উত্তর দে, খাবি তো, খাবি তো, এরকম করে বলছে। এবার সুনীলবাবু তো বুঝতে পারছে যে ব্যাপারটা যত সময় যাচ্ছে খুব খারাপ দিকে যাচ্ছে। তো তখন সুনীলবাবু বলছে হ্যাঁ আমিও খাবো, তুমি দাও আমি খাবো। তো মহিলাটা তখন না মানে ওকে বলছে, মানে খুব হাসছে আর কি, হেসে হেসে বলছে এই তো, তুই জানিস তো একটু টেরা আছিস, তো তোর জন্য আমাকে অন্য ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। তুই চুপচাপ খেয়ে নে, তোরা যদি খেয়ে নিতে পারিস সে দুটো, তাহলেই আমি তোদেরকে এক্ষুনি ছেড়ে দেবো। তো এই বলে ওই ভদ্রমহিলা কি করেছে, ওই যে পোড়া যে জিনিসগুলো ছিল, সেই পোড়া জিনিসগুলো থেকে কিছু একটা বার করলো, এবং বার করে একটা মালসায় জল নিয়ে সেটাকে মানে ছাঁকছে। জল নিয়ে ছাঁকতে ছাঁকতে দুটো চৌকো চৌকো দুটো জিনিস এনেছে। তো ধুয়ে ঠুয়ে ওদেরকে দিয়েছে, দুজনকে আলাদা আলাদা দুটো মাটির মালসায়, ভাঙা মালসায় ওদেরকে ওটা খেতে দিয়েছে। এবার আপনারা কি ভাবছেন যে সেই খেতে দিয়েছে কোনো ফল মিষ্টি বা কোনো খাদ্যদ্রব্য? তা কিন্তু নয়। যেটা ওদেরকে খেতে দিয়েছিল সেটা কিন্তু কোনো মিষ্টি ফল কিচ্ছু না। সে দুটো কি ছিল জানেন? দুটো তাবিজ ছিল। চৌকো একটা, মানে কি বলবো, একটা ক্যাপসুল যেরকম হয় সেরকম চৌকো শেপের দুটো তাবিজ ওদেরকে খেতে দেয়, এবং পুরো তাবিজটা কিন্তু একটা আগুনে পোড়া, তাবিজের উপরে যে মেটালের যে পোর্শনটুকু থাকে সেই জায়গাটা মানে পুরো কালো কালো হয়ে গেছে, মানে ওটাকে পোড়ানো হয়েছিল বা কোনো একটা কিছুর পোড়ার মধ্যে ওটা যে ছিল সেটা বোঝা যাচ্ছে, একটু বেঁকেও মতো গেছে। ওদের দুজনকে ওরকম ভাঙা দুটো মালসা আলাদা আলাদা করে ওদের দুজনকে ওটা খেতে দিয়েছে। আর তারপরে যখন ওরা অবাক হয়ে গেছে ওটা দেখে, এবং ওই মহিলা তখন একটা ভাঙা একটা ছোট মাটির কলসিতে একটুখানি জল দিয়েছে, এবং জল দিয়ে বলছে যে যে দুটো দিয়েছি এক্ষুনি তোরা গিলে ফেল, আর যদি অসুবিধা হয় এখান থেকে জল নিয়ে জল খেয়ে গেল, কিন্তু এই দুটো কিন্তু তোরা না যদি আজকে খেয়েছিস, তোরা কিন্তু আমার এখান থেকে বেরোতে পারবি না। আর আমি যেখানে থাকি এটা কিন্তু কেউ জানে না, কেউ চেনে না, কেউ কিন্তু খুঁজেও পাবে না তোদের।
আর দেখ বাইরে বাইরে কিন্তু প্রায় অন্ধকার হয়ে এসছে। এবার ওই দুটো জিনিস দেখে ভাবুন, দুটো ছোট ছোট ছেলে 5-6-এ পড়ে, তাদের মানসিক অবস্থা কীরকম হতে পারে একবার ভেবে দেখুন। দুটো ছোট ছোট ছেলে, ওরা না মানে অবাক হয়ে গেছে, মানে ওরা ভেবেছে মানে হয়তো ওদেরকে কোনো ফল খেতে দেবে বা কোনো মিষ্টি খেতে দেবে, এরকম খাওয়ার জিনিস অ্যাটলিস্ট খেতে দেবে, কিন্তু দুজনকে দুটো তাবিজ দিয়ে বলবে যে তাবিজ দুটো তোদের খেতে হবে, এটা মানে যা স্বপ্নে ওরা ভাবতে পারেনি। এটা মানে ভাবতে পারার কথাও নয় যদিও। এইবারে সুনীলবাবু তখন মনে মনে ভাবলেন যে এটা কি করে সম্ভব, এবং সাধনবাবু তখন কাঁদতে কাঁদতে বলছে যে এইগুলো আমরা কি করে খাবো, এটা তো চিবোতেও পারবো না, কামড়াতেও পারবো না, এটা কি করে খাবো। তো মহিলা তখন মানে সাধনবাবুকে বলছে যে এমনি তো জলটা দিয়েছি, মুখের মধ্যে নিয়ে ওটাকে গেলার চেষ্টা করা, যদি গিলতে অসুবিধা হয় জলটা ঠকঠক করে খেয়ে নে, দেখবি পেটে চলে যাবে। তো তখন মানে দুজনেই পাশাপাশি বসে রয়েছে, আর মহিলাটা একদম সামনে ওদের বসে রয়েছে। এবার সুনীলবাবুর মাথায় তখন একটা বুদ্ধি এলো। সুনীলবাবু তখন কি করে, উনি ভাবছে যে আমি একটা কাজ করবো, এটাকে মুখের মধ্যে দিয়ে জিভের তলায় দিয়ে নেবো। এবার জিভের তলায় যদি আমি দিয়ে নিই, তারপরে আমি ওকে দেখিয়ে দেখিয়ে ওটা গেলার চেষ্টা করবো, তারপর একটু জল খেয়ে নেবো, তাহলে ও বুঝবে যে আমি এটা খেয়ে ফেলেছি। তো সুনীলবাবু মনে মনে বুদ্ধিটা ভেবে নিয়েছে। এবার ছোট থেকে সুনীলবাবু আর সাধনবাবু দুজনে খুব বন্ধু, আর সুনীলবাবু কিন্তু জানতো যে সাধনবাবুর বুদ্ধিশুদ্ধি একটু কম, মানে অতটা চালাক চতুর নয়, খুবই সাদাসিধে শান্ত প্রকৃতির ছেলে। তো তখন না মানে উনি ওর নিজের জন্য আর চিন্তা করছে, উনি ওনার বন্ধুর চিন্তা করছে যে ও কি করবে। এবার সামনেই ভদ্রমহিলা একেবারে মূর্তিমান ওরকম রাক্ষসীর মতো বসে রয়েছে, তার দাঁতগুলো হচ্ছে মানে ওইখানে আর কি কথা যখন ওই হাসছিল মহিলাটা, যেটা উনি ইমেলে লিখেছেন যে ওরা দাঁত দেখে আমরা দুই বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ দাঁতগুলো কোনো সাধারণ মানুষের দাঁত ওরকম হতে পারে না। মানে উনি বলছেন যে আমরা যে বাড়িতে যে ফ্রেঞ্চ ফ্রাই খাই, সেরকম বড় বড় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা চৌকো চৌকো দাঁত, এবং পুরো দাঁতগুলোই হচ্ছে প্রচণ্ড কালো কালো আর খয়েরিতে হচ্ছে সেই দাঁত, মানে একটা সাধারণ মানুষের দাঁত কিন্তু কখনোই ওরকম হতে পারে না। যাই হোক, তো সাধনবাবু না মানে ভাবছে এবার আমি কি করব, কারণ সাধনবাবুর মনে ওই চিন্তাটা আসেনি যে আমি মুখের মধ্যে ওটাকে লুকিয়ে রেখে দিতে পারি। উনি ভাবছেন যে আমি সত্যি সত্যি ভাবছেন আমি কি করে খাবো, কি করে গিলবো। যাই হোক, তো উনি কি করেছে, মানে প্রথমে আর কি সুনীলবাবু কি করে, উনি ভাবছেন যে ঠিক আছে কোনোভাবে আমি আগে ওরকম করে নিই, তারপরে কোনোভাবে আমি সাধনকে ওখান থেকে নিয়ে পালিয়ে চলে যাবো। এবং ওনার মাথায় তখন একটা জিনিস ঘুরছে যে পুরোপুরি সন্ধে হওয়ার আগে আমাকে এখান থেকে দৌড়ে পালাতে হবে, না হলে কিন্তু অসুবিধা। এটা মানে ওটা ওনার মন থেকে আর কি ওই ইনস্টিংক্টটা বারবার আসছে। মানে হয় না কিছু কিছু মানুষ বুঝতে পারে যে তার কখন কোন মুহূর্তে কোন কাজটা করা উচিত, তো সেটাই হয়। এবারে ঘটনা হচ্ছে যে সুনীলবাবু যেরকম বুদ্ধিটা করেছিল, উনি কিন্তু ঠিক বুদ্ধিওয়াইজ কাজটা করেন। উনি ওটা মুখে দেয়, মুখে দিয়ে ওটাকে গেলার ভান করে যে উনি গিলছে, গলায় কষ্ট হচ্ছে, লাগছে, এটা ওটা ভান করেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি কিছু গেলেননি, উনি জিভের তলায় ওটাকে রেখে দেয় এবং তারপরে দেখায় মানে কি ভান করে যে ওর খেতে অসুবিধে হচ্ছে, তো তবে জলটা খেয়ে নেয়। এবং এই নাটকটা উনি এত সুন্দর করেছিলেন যে ওই মহিলা কিন্তু ধরতে পারেনি। এবার সুনীলবাবুর এই ব্যাপারটা তো মোটামুটি হলো, কিন্তু সাধনবাবু কি করেছে, উনি যেহেতু খুব সাদাসিধে মানুষ, ও কি করছে ওটাকে না দাঁত দিয়ে কামড়ানো বা ভাঙার চেষ্টা করছে, যে এত বড়টা মানে ভয় লাগছে, এরকম বড় কিছু তো কখনো খাইনি, তো ভাবছে যে আমি কী করে খাবো, তো ওটাকে দাঁত দিয়ে না মানে চেষ্টা করছে, তো দাঁত দিয়েও পারছে না। এরকম করে আর ওই মহিলাটা যখন দেখছে যে সাধনবাবুর খেতে অসুবিধে হচ্ছে বা পারছে না, ভয় পাচ্ছে, ওকে আরও বেশি উল্টোপাল্টা কথা বলছে, গিলে ফেল গিলে ফেল, জল খা জল খা, গিলে ফেল, এরকম করে বারবার ওকে তাড়া দিচ্ছে। তো তখন সুনীলবাবু ভাবলো কি যে আমি তাহলে একটা বলি যে আমি তাহলে ওকে সাহায্য করছি গিলতে, ও গিলে নেবে, এরকম করে একটা কিছু বলেছে, এরকম যে আমি ওকে বলে দিচ্ছি কিভাবে গিলতে হবে। আর ও বেশিও কথা বলতে পারছে না, কারণ জিভের নিচে রয়েছে, বেশি কথা তার ওইভাবে সরাসরি বলা যায় না, ছোট মানুষ, ওরকম তো আর নাটক করার তো আর অভ্যেস নেই, তো বেশি কথাও বলতে পারছে না। এবার কোনো রকমে ওইটা মানে সত্যি সত্যি ও কিন্তু মানে সাধনবাবু সত্যি সত্যি ওটাকে গেলার চেষ্টা করে, এবং গেলার যখন চেষ্টা করে মানে গলা হয়তো পুরোটা যায়নি, এবার ওটা মানে খুব কষ্ট হচ্ছে, এবার মানে গলা দিয়ে পুরো নামেনি ওই
তাবিজটা, অথচ গলার মাঝখানে রয়েছে, আর কথাও বলতে পারছে না। আর ওই মহিলাটা কি করছে, ওকে জল খাওয়ানোর চেষ্টা করছে। তো এইরকম যখন ঘটনা ঘটছে, তো সুনীলবাবু বুঝতে পেরেছে এবার আমাকে যদি আমি ওকে নিয়ে না পালাই, সত্যি সত্যি একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো এরকম অবস্থায় মানে ওই মহিলাটা যখন ওকে জল খাওয়াতে খুব উদ্যত হচ্ছে, যে জল খা জল এরকম করে ওকে বলছে, তখন সুনীলবাবু কি করেছে, মানে ওনার মনে কোথা থেকে যে একটা খুব জোর এলো, একটা শরীরে একটা বিশাল শক্তি এলো। উনি যেটা লিখেছেন ইমেলে, যে উনি নিজেও জানেন না যে সেই সময় ওনার শরীরে মানে উনি বুঝতে পারছেন আমার প্রচুর বল এসেছে, প্রচুর শরীরে আমার শক্তি হয়েছে। কোথা থেকে এলো উনি জানে না। ওই 5-6 বাচ্চা ছেলেটি ওই মহিলাকে, মানে জাস্ট একটা, আপনাকে যদি একটা 5-6 বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে আপনার যদি হাত ধরে একটু সরিয়ে দেয়, আপনি কতটুকু বেগ পেতে পারেন তার জন্য? খুবই সামান্য। আপনি একটা প্রাপ্তবয়স্ক মানুষকে যদি একটা 5-6 বাচ্চা যদি একটু সজোরেও যদি আপনাকে ঠেলে, সেটা কত বেশি জোরে হতে পারে। আর যেখানে ওই মহিলাটা কিন্তু বেশ শক্তিশালী ছিল। বলেছিলাম না যে আপনাদেরকে, যে যখন সুনীলবাবুর হাতটা ধরেছে ওনার মনে ছিল হাতটা ভীষণ লাগছে। কিন্তু ওই যে বলে ভগবান, ভগবান যার মাথার উপরে থাকবেন, ভগবান যার সাথে থাকবেন, তাকে কিন্তু ফেলার ক্ষমতা কারও নেই, তার ক্ষতি করবে এমন কেউ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। এবার সুনীলবাবুর ক্ষেত্রে যেটা হলো, সেটা উনি খুব শরীরে মনে ওনার বল এলো। উনি তখন কি করেছে, উনি ওই মহিলাকে, সুনীলবাবু এক হাত ধরে জাস্ট মনে হলো একটুখানি ঠেললো। কিন্তু সেই ঠেলার চোটে, তখন ওনার গায়ে তো প্রচুর জোর, তো ওই জোরে, ওই ঠেলার চোটে মহিলা মুখ থুবড়ে একদম ওনারই ওই ঝুপড়ির একদম মেঝের উপরে ঠাস করে পড়ে যায়। আর সেই সময় সুনীলবাবু কি করে, সাধন বলে ওর হাতটা ধরে ওই যে ঝুপড়ি ছিল সেই ঝুপড়ি থেকে বেরিয়ে, তখন মানে প্রায় অন্ধকার হয়ে এসেছে কিন্তু একটু একটু আলো রয়েছে, কোনো রকমে ও মানে পরপর দুটো লাইন, একটা আপের লাইন একটা ডাউনের লাইন। এবার ওরা কি করেছে, ওরা প্রথম লাইনটা পেরিয়ে দ্বিতীয় লাইনের দিকে যখন এসছে, মানে তখন দেখছে ওই মহিলাটা, সেও ঝুপড়ি থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে আসছে ওদের পিছনে। এবং মহিলাটা মারাত্মক রেগে গেছে, ওর দাঁতগুলো, চোখগুলো মনে হচ্ছে না ভাটার মতো হয়ে বেরিয়ে এসছে, এবং ওখান থেকে দেখতে পাচ্ছে ওরা, মানে বেশি ডিস্টেন্স না, হয়তো কত হবে 20-22 ফিট ডিস্টেন্সে রয়েছে। এবার এইটা দেখে না, মানে সাধনবাবুর একে তো ওরকম গলার মধ্যে আটকে আছে, ওর এমনিই কষ্ট হচ্ছে, আর সেই অবস্থায় দৌড়নো। যাই হোক, তো ওটা দেখে না ওরা দুজনেই খুব ভয় পেয়ে গেছে। এবার সুনীলবাবুর মনে একটা জিনিস বারবার ঘুরছে, মানে কেউ ওনার মনে বলছে, মনের মধ্যে, যে থামবি না, দৌড়ে যা, ও তোদের ধরতে পারবে না। ওটা দেখে ভয় পায়, কিন্তু ওরকম করে মানে সাধনবাবুর হাতটা নিয়ে দৌড় দিয়েছে। এবার যে মুহূর্তে দৌড় দিয়েছে, এবার ডিস্টেন্স তো বেশি না, ওই মহিলাটা লম্বা লম্বা পা ফেলে ফেলে আসে, মানে ওদের সাথে ডিস্টেন্স একদম কমে যাওয়ার জোগাড়। কিন্তু ওই যে বলে ভগবান, ওই যে দুটো লাইন ছিল, ওই মহিলাটার লাইনের তখনও উল্টো পারে রয়েছে। এবার ওরা লাইন পেরিয়ে এদিকে দৌড়ানো শুরু করে দিয়েছে, এবার ধরে ফেলবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওই লাইনের ট্র্যাকের উপর একটা গাড়ি চলে আসে। এবার গাড়িটা আসার জন্য কি হয়েছে, ওই মহিলা গাড়ির এই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, কারণ সে আর মানে ট্রেনটা যতক্ষণ না পাস করছে, সে তো আর লাইনের উপর দিয়ে দৌড়ে এসে ওদেরকে ধরতে পারছে না। আর এদিকে সাধনবাবু আর সুনীলবাবু রয়েছে লাইনের এই পাশে। ফলে ওই যে বড় যে লম্বা ট্রেনটা যতক্ষণে পাস করেছে, ততক্ষণ অবধি ওই মহিলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর সেই সুযোগে ওরা দৌড়ে কিন্তু যতটা রাস্তা আর কি এসছিল, ওই প্ল্যাটফর্ম অবধি প্রায় পৌঁছে যায়। এবং পৌঁছে গিয়ে যখন দূরে তাকাচ্ছে, তখন দেখছে দূর থেকে মহিলা সবে ট্রেনটা আর কি গেল, মানে উনি তো দাঁড়িয়ে ছিল ততক্ষণ, ট্রেনটা যতক্ষণ না পাস করবে ততক্ষণ তো আসতে পারছে না, ততক্ষণ মানে সবে আসা শুরু করেছে। এর মধ্যে মানে বলছে যে আমি এত জোরে দৌড়েছি যে আমরা পৌঁছে গেছি, এবং পৌঁছে যাওয়ার পরে মানে জাস্ট ওখান থেকে একটু বেরিয়ে একটা মেঠো পথ মতো ছিল, তারপরে নর্মাল আর কি রাস্তা। তো সেখানে দেখছে যে ওদের দুজনেরই বাড়ির লোকেদের সাথে দেখা হয়ে গেছে। তো খোঁজ পড়ে গেছিল যে দুটো ছেলে এভাবে নিখোঁজ হয়ে গেছে, কোথায় গেছে, মানে খেলার মাঠে খোঁজ নিয়েছে, ওদের বন্ধু বান্ধবের থেকে খোঁজ নিয়েছে, কেউ জানে না। তো তখন সুনীলবাবু বলছে যে সেসব তোমাদেরকে পরে বলছি, কিন্তু ওর গলায় একটা কিছু আটকে আছে, মানে ওই যে ছোটার সময় মুখ থেকে কিন্তু ওই যে জিভের নিচে যে সুনীলবাবু যে আর কি তাবিজ সেটা ফেলে দিয়েছে। আর সবাইকে তখন সুনীলবাবু বলছে যে ওর গলায় একটা কিছু আটকে আছে, একটা ছোট তাবিজ মতো, ওটাকে বের করার ব্যবস্থা করো। তো ওদের ওখানে একটা লোক ছিল, তো তিনি একটা হসপিটালে কাজ করতেন। তো তিনি তখন ওকে কি করেছে, এরকম করে উল্টো করে শুইয়ে ওর কনুই দিয়ে ওর পিঠের উপরে 2-3 বার করে
চাপ মেরেছে। এবার আপনারা হয়তো অনেকেই জানবে যে এগুলো অনেক সময় ট্রেনিংয়েও দেওয়া হয় যে কোনো কিছু গলায় স্টাক হয়ে গেলে কীভাবে বার করতে হয়। তো সেই রকম করে 3-4 বার করে ওর পিঠে ওকে উল্টো করে শুয়ে পিঠের উপরে যখন মেরেছে, তখন কিন্তু মানে একদম মুখ থেকে ওর গলার যে আটকে ছিল সেটা কিন্তু একদম মেঝেতে এসে পড়ে, মাটিতে এসে পড়ে। তো তারপরে তো ওদের গ্রামের সবাইকেই একই কথা বলা হলো, কী হয়েছে সব বলেছে। তো লোকেরা রেগে গিয়ে একদম মানে ওখানে তো কোনো আলো ছিল না, মশাল ঠশাল জ্বালিয়ে ওই মহিলার মানে যে ডিরেকশন সেইখানে গেছে, ওই রাতের বেলায় গেছে। সারা গ্রাম মানে সারা জায়গার লোকেরা প্রচণ্ড ক্ষেপে গেছে যে এরকম দুটো ছেলের সাথে কেন করলো। তো গিয়ে যখন ওখানে কি পৌঁছে কিন্তু ওই মহিলাকে পাওয়া যায়নি। সেই মহিলা হয়তো আগেই বুঝতে পেরেছিল যে একটা এরকম কিছু ঘটনা ঘটতে পারে, সেই মহিলা ওখান থেকে পালিয়েছিল। কিন্তু ওনার ওই ঝুপড়ি ভেঙে ফেলে লোকজন, মানে খুব উত্তেজিত হয়ে যায় লোকজন, এবং ভেঙে ফেলার পরে ওই ঝুপড়ির মধ্যে ওরকম প্রচুর তাবিজ এবং প্রচুর এমন জিনিসপত্র উদ্ধার হয় যেটা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে উনি কিন্তু কোনো রকমের কালো বিদ্যা বা কালো জাদুর সাথে যে যুক্ত ছিলেন সেটা পরিষ্কার বোঝা যায়। তো যাই হোক, তারপর থেকে ওই মহিলাকে কোনোদিনই আর দেখা যায়নি, এবং এরকম একটা ভয়ঙ্কর ঘটনার শিকার কিন্তু ওই ছোটো বয়সেই ওনারা দুই বন্ধু হয়েছিলেন। তো সুনীলবাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। উনি আরও একটা ঘটনা পাঠিয়েছেন, সেটাও বেশ বড়, তো সেটা আমি অবশ্যই অন্য কোনো দিন নিশ্চয়ই শেয়ার করব। আজকে পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।